অ্যাগামেমননের ক্ষমা প্রার্থনা। ট্রোজান সৈন্যরা যখন নিজের তাঁবু রক্ষা করার জন্য সজাগ দৃষ্টি মেলে রেখেছে, গ্রিকদের তাঁবুতে তখন ভয়ের ছায়া পড়েছে। এখন কি রাজা অ্যাগামেমনও শোকে দুঃখে ব্যথার মনোবেদনায় বেশ পীড়িত হয়ে পড়েছেন। ক্লান্ত অবসন্ন গ্রিক সেনাপতিরা যখন বিষণ্ণ চিত্তে রাজা অ্যাগামেমনের আহুত একটি সভায় উপস্থিত হলো, তখন তারা সবিস্ময়ে দেখলেন রাজার গৌরবর্ণ গাল বেয়ে অশ্রুর ধারা নেমে আসছে। কোনো মতে তিনি তার অশ্রুপাত সংবরণ করতে সেনাপতিদের উদ্দেশ্য করে বললেন, বন্ধুগণ, খুবই দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, ভগবান জিউস কেন জানি না আমার প্রতি বিরূপ হয়েছেন। অথচ তিনি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি আমাকে শক্তি যোগাবেন, যে শক্তি আর সাহস দিয়ে আমি ট্রয়ের পাঁচিল চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবো। তিনি আমার আশ্বাস দিয়েছিলেন যে ট্রয় ধ্বংস করে আমি দেশে ফিরে যেতে পারবো। কিন্তু সব মিথ্যার পরিণত হলো। জিউস আমার সঙ্গে ছলনা করেছেন। তিনি তার কথা রাখলেন না। শত্রুর কাছে পরাজয় স্বীকার করে হাজার হাজার মূল্যবান প্রাণকে বিসর্জন দিয়ে আমাকে ফিরে যেতে হবে অপমানে গ্লানি মাথায় করে। ঠিক সেই মুহূর্তে তার চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে আসছিল। কোনো মতে তিনি তা সংবরণ করলেন। সমস্ত সভাগৃহ তখন নীরব। তারা নতমস্তকে অ্যাগামেমনের হতাশার কথা শুনছিলেন। একটু পরেই আবার অ্যাগামেমন বললেন, বন্ধুগণ, সত্যি যদি জিউসের সেই ইচ্ছা, তাহলে আর কেন বৃথা শক্তি ক্ষয়, আর কেন মিথ্যা জয়ের আশায় ছুটে চলা? চলুন, আমাদের অবশিষ্ট যা রণপোত আর সৈন্যবল আছে তা নিয়ে দেশে ফিরে যাই। ভাববেন না আমি ভয় পেয়ে এসব বলছি। আসলে দেবতা বিমুখ হলে মানুষের তো কিছুই করার থাকে না। অ্যাগামেমন তার বক্তব্য শেষ করে অবসন্নের মতো বসে পড়লেন। সেনাপতিরাও নির্বাক। সমস্ত সভাগৃহ তখন শ্মশানের মতো নিস্তব্ধ। কিন্তু এমন অবস্থা বেশিক্ষণ রইল না। হঠাৎ ডায়োমেডেস কিছু বলার জন্য উঠে দাঁড়ালেন। প্রতিটি সেনাপতির মুখের দিকে সামান্য সময় তাকিয়ে রইলেন। তারপর বেশ ভারী আর উদাত্ত স্বরে বললেন, রাজা, আমার অপরাধ নেবেন না। সর্বসমক্ষে এমন সব কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না। কখনো বলবো তাও ভাবিনি। কিন্তু আপনার বক্তৃতা শুনে আমার প্রথমেই বলতে ইচ্ছা করছে, আপনার উপদেশ নির্বোধের উক্তি। আপনার কোনো কথা শোনার কোনো প্রবৃত্তি আমার নেই। আমি বীর। এইসব কাপুরুষের কথা শোনা আমার পক্ষে অসম্ভব। আপনার ইচ্ছা হলে আপনি এখনই ফিরে যান, নিজের প্রাণ বাঁচান। মায়াসিন থেকে আপনি যেসব রণপথ নিয়ে এসেছেন, ওই দেখুন সামনেই সমুদ্র বুকে সব রণতরী এখনও আছে। আপনার সেই সব বাহিনী নিয়ে আপনি এখনই ফিরে যান। কিন্তু আর বাকি যারা রয়েছেন, এই অগণিত গ্রিক সৈন্য, তারা কেউ ফিরে যাবে না। পরাজয় স্বীকার করে ফিরে যাওয়ার জন্য তারা আসেনি। যে পর্যন্ত না তারা ট্রয়কে ধ্বংস করছে, সে পর্যন্ত তারা যুদ্ধ করবে। অবশ্য তারাও যদি যুদ্ধ করতে না চায়, তাহলে তারাও আপনার সঙ্গে ফিরে যেতে পারে। আমি আর আমার সারথি হেনেলাস একাই যুদ্ধ করব, কারণ আমি ঈশ্বরের আশীর্বাদে বিশ্বাস করি। ডায়োমেডেসের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে গ্রিক সেনাপতিরা উচ্চস্বরে তাকে বাহবা দিল। তারা সাহসের কথায় সবাই আবার বল ফিরে পেল। সভাগৃহে তখন বেশ চাঞ্চল্য হয়ে গুঞ্জন হয়ে উঠেছে। এমন সময় বৃদ্ধ নেস্টার উঠে দাঁড়ালেন, হাত তুলে সকলকে শান্ত করলেন। তারপর বললেন, বয়সে নবীন হলো ডায়োমেডেস আমাদের সকলের চোখ খুলে দিয়েছে। সে সত্যি বীরের মতো কথা বলছে। তার কথা উড়িয়ে দেওয়া যায় না। আর ঠিক সেই সময় ঠিক যে কথা বলা প্রয়োজন, তাই সে সবাইকে বলছে। বন্ধুগণ, এখন আমরা সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত। চলুন, আমাদের খাদ্যের কোনো অভাব নেই। আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিই, শরীরে শক্তি পাই, তারপর ডায়োমেডেসের কথা গুরুত্ব দেখার জন্য আলোচনায় বসি। এ প্রস্তাব সবাই মেনে নিয়ে আহারে বসলো। সবাই যখন খাওয়ার ব্যস্ত, তখন নেস্টর অ্যাগামেমনকে বললেন, রাজা ডায়োমেডেসের সাহসকে উপেক্ষা করা যায় না। আমার মনে হয় আপনার এখনই কিছু করা উচিত। আজ এই সংকটের মুহূর্তে আমার একটা কথাই মনে হচ্ছে। খুবই ব্যাকুল হয়ে অ্যাগামেমন বললেন, নিশ্চয়ই আপনি বলুন, কি বলতে চান? নেস্টর বললেন, অনেকটা দেরি হয়ে গেল, এখনও সময় আছে। আপনি ইচ্ছা করলে এখনও সমস্ত দেশবাসীকে রক্ষা করতে পারেন। উত্তরে রাজা অ্যাগামেমন বললেন, নেস্টর, আপনি জ্ঞানী এবং বৃদ্ধ। এই সংকটের মুহূর্তে আপনার মূল্যবান উপদেশ আমি কখনই উপেক্ষা করতে পারি না। আপনি বলুন, কি আমার দোষ, কি আমার কর্তব্য? সামান্য সময়ের জন্য নেস্টর চুপ করে কি যেন ভাবলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমার কথায় রাগ করবেন না মহারাজ। আপনি শুধু বীর নন, আপনি রাজা। দেবরাজ জিউসের আশীর্বাদ রয়েছে আপনার উপর। সেই আপনি যদি ভুল করেন, আপনি যদি অন্যায় করেন, তাহলে অন্যরা কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ মহারাজ, আমি যথার্থই কথাই বলছি। আপনি রাজা হয়ে সুবিচার করেননি। আগাগোড়াই আপনি অ্যাকিলিসের প্রতি অন্যায় করেছেন। আপনারা প্রত্যেকেই ট্রয় থেকে নিজেদের পছন্দ মতো উপহার নিয়ে এসেছিলেন।
অ্যাকিলিসও তার প্রাপ্য উপহার নিয়ে সন্তুষ্ট ছিল, কিন্তু নিজের শক্তির প্রতি অন্ধ হয়ে হঠাৎ উন্মাদনায় আপনি তার বন্দিনীকে কেড়ে নিয়েছেন। কাজটা ঠিক হয়নি। অ্যাকিলিস মহান শক্তিমান, তার মতো বীর আপনার পাশে থাকলে ট্রোজানদের পাওয়া যায় অনেক সাধ্য হতো। অ্যাকিলিসের শক্তিকে দেবতারা সম্ভ্রমের চোখে দেখেন। আমার মনে হয় আপনার উচিত অ্যাকিলিসের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার সঙ্গে সব বিবাদ মিটিয়ে তাকে আপনার বন্ধুত্বের মর্যাদা দেয়া। তা যদি করতে পারেন সেটাই হবে রাজার মতো কাজ। নেস্টরের কথায় রাজা আগামেমন নিজের ভুল বুঝতে পারলেন। তিনিও বুঝেছিলেন কাজটা তিনি অবুঝের মতো করে ফেলেছেন। ধীরে ধীরে তিনি বললেন, মহান নেস্টর, আপনি ঠিকই বলেছেন। আপনার প্রতিটি কথাই সর্বত সত্য। সেই মুহূর্তে আমি বোধহয় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। একথা আমি আজ কোনো মতে অস্বীকার করতে পারি না যে সমস্ত জাতির কথা চিন্তা করে আমার এখনই অ্যাকিলিসের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তাই আমি করব। আমি তার প্রতি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। শুধু তাই নয়, আমার কৃতকর্মের প্রতিকার স্বরূপ আমি তাকে যথেষ্ট উপহার প্রদান করব। আমি তাকে 7টি নতুন 3 পাওয়ালা সুন্দর কাঠের নকশা করা শিল্পকর্ম দেবো। এছাড়া 10টি সোনার মুদ্রা, 20টি বড় রান্নার পাত্র, আরও 12টি বলবান ঘোড়ার যৌতুক দেবো। কেবল তাই নয়, লেসবল থেকে হাতের কাজ করা জানা 7 জন দক্ষ শ্রমণীকে নিয়ে এসেছিলাম। কোনো রকম আক্ষেপ না রেখেই আমি অ্যাকিলিসের কাছে তাদের পাঠিয়ে দেবো। এছাড়া যাকে নিয়ে এত কলহ, সেই বিশেষকে আমি সসম্মানে ফেরত দেবো। আর যদি কোনো রকম ঈশ্বরের অনুগ্রহটা নগরী ধ্বংস করতে পারি, তাহলে তাকে আমি এত ধন সম্পত্তি প্রদান করব যা সে কোনোদিন কল্পনা করতে পারবে না। সবার সামনে জোর গলায় প্রতিজ্ঞা করে আগামেমন ধীরে ধীরে নিজেদের আসনে গিয়ে বসলেন। অতঃপর নেস্টর রাজার আগামেমনের অকপট স্বীকারোক্তিকে সাধুবাদ জানিয়ে বললেন, অ্যাক্ট্রেসের পুত্র রাজা আগামেমন, আপনি যা বললেন তার তুলনা হয় না। আপনি কেবল উপহার নয়, নিজের ভুল যে বুঝতে পেরেছেন, এর জন্য সমবেত রাজপুরুষ আপনার প্রতি আরও বেশি আস্থাবান হয়ে উঠেছে। আপনার উপহারের কাছে প্রতিশ্রুত নেওয়ার তুচ্ছ নয়। এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে কয়েকজন দূত নির্বাচন করে অ্যাকিলিসের কাছে পাঠানো। আমি 2 জনের নাম প্রস্তাব করছি, মহান অ্যাজাক্স আর জ্ঞানী ওডিসিয়াস। এরা 2 জন সত্য রাজার প্রস্তাব নিয়ে অ্যাকিলিসের কাছে গমন করুক, তাকে বুঝিয়ে জাতির দুর্দিনের কথা জানিয়ে তাকে ফিরিয়ে আনুক। নেস্টরের প্রস্তাবে সকলেই সমস্যায় সায় দিলেন। সর্বসম্মতিক্রমে অ্যাজাক্স ও ওডিসিয়াস রওনা হলেন অ্যাকিলিসের উদ্দেশ্যে। সমুদ্র উপকূল দিয়ে যাবার সময় অ্যাজাক্স ও ওডিসিয়াস দাঁড়িয়ে পড়লেন। নতজানি হয়ে সমুদ্র দেবতা পসেইডনের কাছে প্রার্থনা জানালেন যে তারা যে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন তা যেন সফল হয়। মর্বিডিয়ের ছোট ছোট বাড়িগুলোর সামনে গিয়ে যখন তারা উপস্থিত হলেন, তারা দেখলেন অ্যাকিলিস তার নিজের কুঁড়ে ঘরের দরজা বসে এক মনে বীণা বাজিয়ে চলেছেন। রূপর তারের বীণাটি দেখতে যেমন সুন্দর, তার আওয়াজটিও তেমনি মিষ্টি আর গম্ভীর। বাজনার সঙ্গে সঙ্গে তিনি গানও গাইছিলেন। গানটি ছিল পুরনো সব বীর যোদ্ধাদের বীরত্ব গাথা নিয়ে লেখা। অ্যাকিলিস বন্ধুদের প্যাট্রোক্লাস সামনে বসে নিবিষ্ট চিত্তে তার গান শুনছিলেন। অ্যাজাক্স আর ওডিসিয়াসও সহসা অ্যাকিলিসের গান থামাতে চাইলেন না। তারা মুগ্ধ চিত্তে অনেকক্ষণ ধরে মধুর সঙ্গীত শুনলেন। অ্যাকিলিসেরই প্রথম নজর পড়ল আগন্তুকদের প্রতি। ব্যস্ত হয়ে তিনি তৎক্ষণাৎ গান থামিয়ে উঠে বললেন, আমার কী সৌভাগ্য, আপনারা আমার ছোট্ট ঘরটিতে পদার্পণ করলেন। দাঁড়িয়ে না থাকে আপনারা দয়া করে বসুন। এই বলে সঙ্গে সঙ্গে ঘরের মধ্য থেকে 2টি উজ্জ্বল বেগুনি রঙের বস্ত্রে ঢাকা 2টি কেদারা এনে দিলেন। তারপর প্যাট্রিক্লাসকে বললেন, বন্ধু, এরা 2 জন আমার অনেক পুরনো আর প্রিয় বন্ধু। এদের জন্য খুব ভালো শুয়োরের মাংস আসুরা নিয়ে এসো। এরা নিশ্চয়ই পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন। এদের বিশ্রাম ও আহারের খুবই প্রয়োজন। প্যাট্রোক্লাস সঙ্গে সঙ্গে বন্ধু অনুরোধ পালন করলেন। সুন্দর খাবার টেবিলের উপর সাজানো হলো। মেষ, ছাগল আর বরাহ মাংসে আগুনে পোড়ানো মাংস, রুটি, আসুরা পাত্র নিজের হাতে পরিবেশন করলেন অ্যাকিলিস। তারপর খাওয়া দাওয়া শেষ হলে ওডিসিয়াস আসল কথাটি পারলেন। বললেন, বন্ধু অ্যাকিলিস, তোমার আতিথ্যে তোমার দেয়া খাদ্য আর পানীয় কোনো তুলনাই হয় না। এমনকি রাজা আগামেমনের শিবিরেও বুঝি এমন সুন্দর খাদ্য আসুরার অভ্যর্থনা নেই। কিন্তু আজ এই মুহূর্তে এমন সুন্দর খাদ্য আর পানীয়ের দিকে আমাদের মন নেই। আজ আমাদের সামনে একটিমাত্র চিন্তা, তা হলো গ্রিক জাতির জীবন মৃত্যুর প্রশ্ন। আমরা গ্রিকরা আজ প্রচণ্ড বিপর্যয়ের সামনে এসে দাঁড়িয়েছি। এই বিপদের ক্ষণে তোমার মতো বীরকে যদি আমাদের পাশে না পাই, তাহলে নিশ্চিত পরাজয় থেকে কেউ গ্রিক সৈন্যদের বাঁচাতে পারবে না। ট্রয় সৈন্যরা আমাদের প্রাচীরা শিবিরের সামনে আগুন জ্বালিয়ে
আমাদের ঘিরে বসে রয়েছে। তাদের উদ্দেশ্যে আগামীকাল প্রত্যুষেই আমাদের সমস্ত রণতরীয় শিবির পুড়িয়ে ছাড়খাড় করে দেয়া। স্বয়ং দেবরাজ জিউস তাদের সপক্ষে কাজে লাগিয়েছেন বিদ্যুৎকে। জিউসের কৃপায় হেক্টর বীর দর্পে আস্ফালন করে বেড়াচ্ছে। অতএব হে বন্ধু, তুমি ওঠো, তোমার সব অভিমান ভুলে জেগে ওঠো। আমি তোমার কাছে মিনতি করছি, তুমি আমাদের পাশে এসে দাঁড়াও, তোমার দেশবাসীকে তুমি রক্ষা করো। হে বন্ধু, তোমার পিতা পেলুইসের কথা মনে করে দেখো। যখন তুমি আগামেমনের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এলে, তখন কি তোমার পিতা তোমাকে ক্রোধ সংবরণ করতে বলেননি? তোমায় কি বলেননি হৃদয়কে উদার করে রাখতে? এখন সময় আছে বন্ধু, তুমি তোমার মত পরিবর্তন করো। আমরা তোমার কাছে এসেছি রাজা আগামেমনের দূত হয়ে। তিনি আজ অনুতপ্ত। তোমার সব কিছু হৃত সম্পত্তি তিনি ফেরত তো দেবেনই, উপরন্তু তিনি অঢেল উপহার আর সম্পদ দিয়ে তোমাকে ভরিয়ে দেবেন। বন্ধু অ্যাকিলিস, আমাদের সকলের জন্য তুমি রাজাকে ক্ষমা করো, আমাদের পাশে এসে দাঁড়াও। এরপর ওডিসিয়াস এক এক করে বলে গেলেন রাজা আগামেমন তাকে কি কি উপহার দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। নীরব এবং ধৈর্য সহকারে অ্যাকিলিস সব কথা শুনলেন, কিন্তু তাকে একবারও দেখে মনে হলো না যে তিনি এসব প্রতিশ্রুতিতে বিন্দুমাত্র উৎসাহিত হয়েছেন। বরং তার মুখমণ্ডল ধীরে ধীরে পরিবর্তিত হলো। ক্রোধের আগুন ছড়িয়ে পড়ল তার সারা মুখে। অতঃপর তিনি বললেন, আপনাদের সব কথাই আমি শুনলাম, এবার আমার উত্তরটা আপনারা শুনুন। আমি যা বলছি তা সম্পূর্ণ আমার মনের কথা, অর্থাৎ আপনাদের রাজা আগামেমনের সম্বন্ধে যা আমার ধারণা জন্মেছে তা আমি স্পষ্ট আর খোলাখুলিভাবেই বলছি। হ্যাঁ, আমি অ্যাকিলেসের আপনাদের রাজাকে সর্বান্তকরণে ঘৃণা করি। দিনের পর দিন, রাতের পর রাত আমি যুদ্ধক্ষেত্রে নির্বোধের মতো যুদ্ধ করেছি। অনেক রাত আর দিন বিশ্রামহীন আর নিদ্রাহীনে কাটিয়েছি শুধু তার জন্যে, তার লাভের কারণে। আপনারা বলুন তো, কেন গ্রিক সৈন্যরা ট্রোজানদের বিরুদ্ধে প্রাণ সংগ্রাম করবে? কেবলমাত্র হেলেনের জন্য? একমাত্র আগামেমন আর তার মেনেলাসই কি তার স্ত্রীদের ভালোবাসেন? পৃথিবীতে আর কোনো যুক্তিসম্পন্ন মানুষ তাদের স্ত্রীদের ভালোবাসেন না, নাকি তাদের ভালোবাসতে জানেন না? ভালোবাসার প্রতি একমাত্র অধিকার কি তাদেরই? ট্রোজানদের দিকে তাকিয়ে দেখুন, তারাও যুদ্ধ করছে তাদের দেশের জন্য, তাদের স্ত্রী, পুত্র আর পরিবারের জন্য। না, আর কোনো রকম সহযোগিতা আমি তার সঙ্গে করব না। তিনি আমার উপর অন্যায় করেছেন, আমাকে প্রতারিত করেছেন। তিনি তার প্রস্তাবিত উপহারের 10 গুণ কি 20 গুণ দিলেও আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুল নড়ব না। এমনকি ডেলফি অথবা থেবেসের সমস্ত ধনসম্পদ উজাড় করে দিলেও আগামেমনের সপক্ষে আর আমি যুদ্ধ করব না। বন্ধুগণ, জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, একজন স্বার্থপর রাজার জন্য নিজের জীবন বলি দেওয়ার কোনো অর্থই হয় না। জীবন তো একবারের জন্য, মাত্র কয়েকদিনের জন্য পাওয়া জীবন পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি থেকে মূল্যবান। যুদ্ধে জয়লাভ করার পর আপনি অসংখ্য গৃহপালিত পশু নিজের দখলে আনতে পারেন, 2 হাতে সোনার ঘোড়াও কিনতে পারেন, কিন্তু একবার নিজের জীবন দেহ থেকে হারিয়ে গেলে তার কোনো সম্পদের বিনিময়ে ফেরত পাবেন না। আমার মা থেটিস আমার জীবন সম্বন্ধে 2টি মূল্যবান উপদেশ দিয়েছিলেন। যদি আমি এখন থেকে যুদ্ধ করি তাহলে আমার মৃত্যু অবধারিত, তবে সে মৃত্যু হবে মহাসম্মানের। আমার মৃত্যুর পরেও দীর্ঘদিন আমার নাম যশ অক্ষুণ্ণ থাকবে। আর আমি যদি যুদ্ধ পরিত্যাগ করে স্বদেশে প্রত্যাবর্তন করি তাহলে হয়তো আমার নাম যশ হবে না, কিন্তু আমি সুখে শান্তিতে দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। বন্ধুগণ, আমি আপনাদেরও সেই কথাই বলছি, সেই একই উপদেশ আমি আপনাদের দিচ্ছি। আপনারা ফিরে যান, যার বাড়িতে প্রস্থান করুন, কারণ আপনারা কোনোদিনই ইলিয়াম নগরী জয় করতে পারবেন না। স্বয়ং দেবরাজ জিউস তার সমস্ত মমতা দিয়ে যে নগরী রক্ষা করছেন, আপনারা শত চেষ্টা করলেও ট্রয় নগরীর একটি পাথরও নাড়াতে পারবেন না। গ্রিক সৈন্য আর রাজপুত্রদেরও সেই কথাই বলুন। যদি তারা নিজেদের প্রাণ এবং রণপদ বাঁচাতে চান, তাহলে বৃথাই বক্তব্য যুদ্ধ বন্ধ করে সবাই যেন দেশে ফিরে যান। অ্যাকিলিস তাঁর দীর্ঘ বক্তব্য শেষ করলেন। এ কথার উত্তর আগন্তুকরা কেউই কোনো প্রতিবাদ জানাতে পারলেন না। একটু পরে দেবতার উদ্দেশ্যে সুরা উৎসর্গ করে অ্যাজাক্স আর ওডিসিয়াস ফিরে এলেন গ্রিক শিবিরে। ওদিকে মহা উৎকণ্ঠা নিয়ে আগামেমন এবং অন্য সব গ্রিক রাজপুত্র এবং সেনাপতিরা অপেক্ষা করছিলেন। ওদের ফিরতে দেখি প্রত্যেকেই স্বর্ণপাত্র উঁচু করে তুলে ধরে তাদের নানান প্রশ্ন শুরু করলেন। সর্বপ্রথম রাজা আগামেমনই প্রশ্ন করলেন, বলো অ্যাজাক্স, বলো ওডিসিয়াস, বীর অ্যাকিলিস কী বললেন? তিনি আমাদের রণতরীয় গ্রিক সৈন্যদের প্রাণ বাঁচাবার প্রতিশ্রুতি দিয়েছেন তো, নাকি তিনি এখন আমার প্রতি রাগ করে রেখেছেন? উত্তরে ওডিসিয়াস ম্লান মুখে বললেন, না রাজন, তাকে কিছুতেই রাজি করানো গেল না, বরং আরও উত্তেজিত অবস্থা তিনি আপনার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এমনকি তিনি এও বলেছেন,
ইলিয়াম জয় করা আমাদের পক্ষে অসম্ভব। এর থেকে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য তিনি আমাদের সকলকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার উপদেশ দিয়েছেন। অপ্রত্যাশিত এই দুঃসংবাদ শোনার পর সমস্ত সভাগৃহে নেমে এলো দীর্ঘস্থায়ী নীরবতা। অ্যাকিলিস যে এইভাবে প্রত্যাখ্যান করবেন একথা কেউ ভাবতে পারেনি। কিছুক্ষণ পর ডায়োমিডাস সমস্ত নীরবতা ভঙ্গ করে উঠে দাঁড়ালেন। সমাবেশ সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মহান নৃপতি আগামেমন আর এবং আমার গ্রিক বন্ধুরা, অ্যাকিলিস যদি আমাদের হয়ে যুদ্ধ করতে না চান তাহলে তাকে দেশে ফিরে যেতে দিন। আমরা তার সাহায্য চাই না, সে তার অহংকার নিয়ে একাই থাকুক, কিন্তু আমাদের কাজ আমাদের করে যেতেই হবে। কাপুরুষের মতো যুদ্ধ না করে আমরা কেউই ফিরে যেতে চাই না। একটু আগে আমাদের নৈশভোজ শেষ করেছি, এখন আমাদের প্রয়োজন বিশ্রামের এবং সুনিদ্রার। আগামীকালে ভোর পর্যন্ত কোনো রকম উৎকণ্ঠা না রেখে আসুন আমরা সবাই সুনিদ্রায় ডুবে যাই। তারপর কাল ভোরে নতুন মনে, নতুন উদ্যমে, নতুন শক্তিতে ঝাঁপিয়ে পড়ব শত্রু শিবিরে এবং আমরা আমাদের বীরত্বের দৃষ্টান্ত দিয়ে সকলের কাছে মহৎ উদাহরণ রাখব। ডায়োমিডাসের কণ্ঠে ছিল আশ্চর্য সাহস আর শক্তির সুর। সমস্ত রাজপুরুষ আর সেনাপতি একযুগে তাকে সমর্থন জানালো। শরীর এবং মনের দিক থেকে সকলেই ছিল ক্লান্ত। যে যার শিবিরে ফিরে কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকেই নিদ্রাদেবীর কোলে ঢলে পড়লেন।